দেখো, বর্তমানে যেরকম হারে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু ট্রেন অ্যাক্সিডেন্টের আমরা খবর পাচ্ছি। সো তোমাদের রিপোর্ট রাইটিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট একটা ইম্পর্ট্যান্ট টপিক হয়ে গেছে। এখন দেখো, ছোটোখাটো বেশ কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে ডিরেলমেন্ট হচ্ছে, মানে ট্রেন লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ডিরেলমেন্ট, ট্রেন ডিরেইলড হয়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বা কখনো কখনো দেখতে পাচ্ছি হেড অ্যান্ড কলিশন হচ্ছে। আজকাল হেড অ্যান্ড কলিশন খুব একটা হয় না, কম হয় খুব, কিন্তু ওই লাইনচ্যুত হয়ে যাওয়া বা আগুন লেগে যাওয়া কোনো না কোনোভাবে, মানে এই জিনিসগুলো কিন্তু খুব বেশিরভাগ হচ্ছে। মানে সিগন্যালে ফল্ট হচ্ছে, হ্যাঁ, নয়তো ট্রেনে আগুন লেগে যাচ্ছে। সো এইরকম বেশ কিছু ছোটো ছোটো কারণের জন্য আজকাল বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্টের আমরা খবর দেখতে পাচ্ছি। এবার ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট যখন তোমাকে লিখতে দেবে, যদি কোনো পার্টিকুলার বড় ইনসিডেন্ট, যেমন ধরো ওড়িশাতে ট্রিপল ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, যদি সেরকম একটা ঘটনা তোমাকে বলে দেয় যে ওড়িশার ট্রিপল ট্রেন অ্যাক্সিডেন্ট বা 3টে ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট, সেরকম একটা কিছু, বা কাঞ্চনজঙ্ঘা যে ডিরেলড হয়ে গেল এতগুলো কোচ, যদি এরকমটা তোমাকে পার্টিকুলারলি কিছু বলে না দেয়, তাহলে তোমার কি হয়, ওরা যে কটা ইনফরমেশন তোমাকে দেবে, মানে টপ হিন্টস দেবে, তার বেসিসে তোমাকে লিখতে হবে। আর যদি কোনো পার্টিকুলার ঘটনা বলে দেয়, তাহলে তো সেই ঘটনার অনুযায়ী তোমাকে লিখতে হবে। কিন্তু কোনো ঘটনা বলে দিক বা না বলে দিক, ট্রেন অ্যাক্সিডেন্ট মোটামুটি আমরা, মানে যদি একটা ফরম্যাট করি, আমি জাস্ট শুরুটা একটু বলে দিই, তারপরে তো এই রিপোর্টটা তোমাদেরকে পুরোটা দেখলে বুঝতে পারবে। যদি আমি এরকমভাবে করি ট্রেন অ্যাক্সিডেন্ট একটা ফরম্যাট, যে অবশ্যই কোনো ঘটনা যখন তুমি লিখবে, মানে কতজন মারা গেছে, তখন অবশ্যই অ্যাটলিস্ট লিখতে হয় কতজন মারা গেছে, অ্যাটলিস্ট ড্যাশ পিপল, এখানে তোমাকে সংখ্যাটা লিখতে হবে কতজন মারা গেছে, অ্যাটলিস্ট ড্যাশ পিপল ডাইড, ঠিক আছে, অ্যান্ড ড্যাশ আদার্স, এবং কতজন আদার্স ওয়্যার ইনজিওর্ড, আহত হয়েছে, আফটার, কখন, বা হোয়েন, এ দুটোই বলতে, যখন ড্যাশ কোচেস, কতগুলো কোচ, ড্যাশ ড্যাশ কোচেস অফ দ্য ট্রেন, মানে এখানে ট্রেনের নামটা লিখতে হবে, ট্রেন বা এক্সপ্রেস, এগুলোর নাম লিখতে হবে তোমাকে, ঠিক আছে, নেম লিখতে হবে, নেম অফ ট্রেন বা এক্সপ্রেস যেটা আছে। এটা কি হলো, এতগুলো কোচ কি হলো, ডিরেলড হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল। এবার তোমাকে লিখতে হবে অন দিয়ে ডেট লিখতে হবে, কবে ঘটনাটা ঘটলো, অন, তারপর টাইম দিতে হবে, কখন ঘটেছে, সকালে, রাতে, মাঝরাতে, কখন ঘটেছে, ঠিক আছে। এবার এই যে ডিরেলড হয়ে গেল, কেন ডিরেলড হলো, ডিরেলটা কখন হয়, যদি তোমার লাইনে কোথাও কোনো প্রবলেম থাকে, মানে ধরো লাইনে ধরো ফিশ প্লেট, না ওটাতে ডিরেলড হবে না, ওটাতে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। আমরা যে কাঞ্চনজঙ্ঘা যেখানে দেখলাম, সেখানে কেন ডিরেলড হয়েছিল বলো, ওর সামনে একটা গুডস ট্রেন দাঁড়িয়েছিল, তাই না, তার সাথে ধাক্কা লেগেছিল। যদি আমরা সেটাই লিখি, অ্যাজ এ গুডস ট্রেন, মানে মালবাহী গাড়ি কোলাইডেড উইথ ইট, এটা ধাক্কা লেগেছিল এর সাথে, ইন বা অ্যাট, সেই জায়গাটার নাম, মানে কোথায় ধাক্কাটা লাগলো, কোথায় অ্যাক্সিডেন্টটা হলো। যদি আমরা কাঞ্চনজঙ্ঘা বলি, তাহলে আমরা পশ্চিমবঙ্গ বলবো, পশ্চিমবঙ্গের মালদা যেখানে হয়েছিল সেই জায়গাটার কথা বলবো। তাহলে এইটা কিন্তু তোমার ফার্স্ট সেন্টেন্স হবে, যেখানে তুমি বলবে যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, এবং কেন এটা হয়েছে, কখন ঘটনাটা ঘটেছে, যখন কি হয়েছে, এতগুলো কোচ অফ ড্যাশ ট্রেন, কোন ট্রেনের কতগুলো কোচ ডিরেলড হয়ে গেছে, কোন সময়, কখন, কোন দিন, কারণ কি, অ্যাজ এ গুডস ট্রেন, একটা মালবাহী নৌকা এসে ধাক্কা মেরেছে, কোলাইডেড উইথ ইট, ধাক্কা মেরেছে এটাকে, এবং তারপর জায়গার নামটা লিখতে হবে। বোঝা গেছে। যদি ডিরেলের কথা বলে, লাইনচ্যুতির কথা বলে, তাহলে তুমি এভাবে লিখতে পারো। কিন্তু আমি যে কারণেই বলি না কেন, মুখোমুখি সংঘর্ষ হোক,
যার সাথেই সংঘর্ষ হোক না কেন, এরকমভাবেই কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট তোমাকে লিখতে হবে। সেটা তুমি যদি মানে ট্রেনের অ্যাক্সিডেন্ট ছাড়া যদি বাসের অ্যাক্সিডেন্ট বলবে, তাহলে কিন্তু একই রকমের যে বাসটা ব্রেক ফেল করেছিল, বা বাসটা এসে একটা অটোকে ধাক্কা মেরেছিল, বা বাসটা স্কিড করেছিল, বাসের চাকাটা স্কিড করেছিল, স্লিপ করে চলে গেল, এরকমই কিন্তু সেম প্যাটার্ন হবে। কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, সেম প্যাটার্নে তোমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্টের স্টার্টিংটা লিখতে হবে। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? স্যার ইন এবং অ্যাট হ্যাঁ, দুটো মানে কেন লিখলাম কোন ঘটনা না, কোন ঘটনা না, ক্ষেত্রে কোন ঘটনা না, ইন অ্যাট একটা জায়গার ক্ষেত্রে বসাতে বলেছি। ইন জায়গার ক্ষেত্রে কখন বসে, অ্যাট কখন বসে? স্যার যেটা আমি জানি ছোট জায়গার ছোট ক্ষেত্রে জায়গা হলে অ্যাট হবে, বড় জায়গা হলে ইন হবে কি হবে ডেফিনেটলি। ইন হবে। এখন তুমি যদি বলো যে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তা ডেফিনেটলি ইন ওয়েস্ট বেঙ্গল বলবে। কিন্তু তুমি যদি পার্টিকুলার জায়গা ধরে বললে মালদাতে হয়েছে, মালদার কোনো জায়গা বললে, মালবাজার হয়েছে বা কোথাও একটা বললে, তাহলে অ্যাট দি এরিয়া অফ মালবাজার বা অ্যাট মালবাজার ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই রকম বললে তুমি। বড় জায়গা হলে ইন বলবে, ছোট জায়গা হলে অ্যাড বলবে, দুটোই হতে পারে, তাই জন্য ইন বা অ্যাড দুটোই আমি লিখেছি, যেটা হবে সেটা বসাবে। ওকে, এবারে আমি যে রিপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ওড়িশাতে আগের বছর যে ঘটনাটা ঘটলো, 3টে ট্রেন একসাথে সংঘর্ষ, কারণ সেখানে খুব অনেক মানে 300 জন মতো লোক মারা গিয়েছিল, তো খুব বড় একটা দুর্ঘটনা। এই রিপোর্টটা তোমরা যখন দেখবে তখন দেখবে পরপর কিভাবে যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট তোমরা লিখবে। দেখো, টাইটেলে অবশ্যই কতজন লোক মারা গেছে, কতজন আহত হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। 278 ডেড, 1175 injured after horrific triple train crash in Odisha. হরিফিক ট্রিপল ট্রেন মানে ভয়ঙ্কর 3টে ট্রেন ক্র্যাশ করে, ধাক্কা লাগে ইন ওড়িশা। রিপোর্টে লেখা আছে বাই স্টাফ রিপোর্টার, সেই সময়কার রিপোর্ট, সেই সময়কার ডেট দেওয়া আছে, কলকাতা। তোমরা যদি চাইবে এটা ওড়িশা বালাসোর লিখবে, সেটাও করতে পারো জায়গার নামে, কিংবা কলকাতার নামও দিতে পারো। যেদিনকে ঘটেছিল সেই দিনকের মানে তার পরের দিনের এখানে অ্যাড্রেস দেওয়া, মানে সরি ডেটটা দেওয়া আছে। স্যার হেডলাইনটা কয়টা ওয়ার্ডের মধ্যে মানে সীমিত থাকতে হবে? হেডলাইনের ওয়ার্ডে কোনো লিমিটেশন নেই, বাট আমি বলবো 7 থেকে 10টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বাংলা ক্লাসে এরকম বলেছিল যে মানে রিপোর্ট লেখার ক্ষেত্রে যেন 5টা থেকে 7টা হয় এরকম। দেখো, 5টা থেকে 7টা আমাদের ইংলিশে তো আবার ইন অ্যাট অন এসব তো আছে, তো সেখানে মানে একটা ইন বসালে তো একটা সেন্টেন্স, একটা শব্দ হয়ে যাচ্ছে, এক্সট্রা বেড়ে যাচ্ছে। তারপর তুমি যে সংখ্যাটা লিখলে, এতজন এত সংখ্যা লিখলে, এই সংখ্যা দুটো লিখলে একটু দেখতে বড় হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়েই বলছি 7টা থেকে 10টা ম্যাক্সিমাম বলেছি আমি, ম্যাক্সিমাম, তা বেশি যাতে না হয়। তুমি 2 লাইন জুড়ে একটা টাইটেল লিখে গেলে সেটা একদমই ভালো দেখতে লাগে না। আচ্ছা, তুমি যদি চাইবে ছোট করে, তাহলে তুমি কি লিখবে যে হরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা, তাহলে হরিবল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দুটো, ইন একটা, ওড়িশা, 5টাতে হয়ে গেল তোমার। বা যদি তুমি লিখবে 278 ডায়েড ইন ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা, তাহলে অনেক কম শব্দ হবে। স্যার এমন ভাবে লিখতে হবে যেন মানে যে এটাকে মানে স্টাডি পড়বে তার জন্য একটা ইন্টারেস্ট জাগে। অবশ্যই সেটা করতে হবে, ইন্টারেস্টিং বা ক্যাচি টাইটেল দিতে হবে, এবং কি ঘটনা সেটা যেন পরিষ্কারভাবে লেখা থাকে। কি ঘটনা সেটা যেন পরিষ্কারভাবে লেখা থাকে, যে আমি ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট পড়ছি, ওড়িশাতে ঘটেছে, এইটুকু যেন এক্সামিনার বুঝতে পারে, সেখানে যেন কোথাও কোনো রকম অস্পষ্টতা না থাকে। ওকে, at least 278 people were killed and over 1175 were injured in a horrific, আচ্ছা এটা অবশ্যই আমি তো আগেও রিপোর্ট রাইটিং করিয়েছি, এটা কিন্তু আমরা প্যাসিভে লিখবো, কারণ অলরেডি ঘটনাটা ঘটে গেছে, পাস্টে লিখবো এবং প্যাসিভে লিখবো। দেখো বলছে 278 পিপল ওয়্যার কিল্ড, মানে এখানে সাবজেক্টের পরে বি ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, ডেফিনেটলি প্যাসিভে লেখা হয়েছে, ডেফিনেটলি এটা প্যাসিভে লেখা হয়েছে। সুতরাং এত পিপল ওয়্যার কিল্ড এবং এত ওয়্যার ইনজিওর্ড, এটাও প্যাসিভে লেখা হলো। ইন এ হরিফিক থ্রি ট্রেন কলিশন, 3 ট্রেন মানে ট্রিপল ট্রেন আরকি, ওটাকে 3 ট্রেন লিখেছি, ভয়ঙ্কর একটা 3 ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কলিশন হলো
অ্যারাউন্ড 7:20 PM 7:20 PM সন্ধ্যে 7:30 নাগাদ 7:20 নাগাদ অন ফ্রাইডে, জুন এত, তারিখটাও লিখেছি এখানে, দিনটাও দিয়েছি, নিয়ার দি বাহানাগা বাজার স্টেশন ইন ওড়িশার বালাসোর। ঠিক আছে, ওড়িশার বালাসোরে বাহানাগা যে বাজার স্টেশন সেখানে হয়েছে। এবার দেখো আমি যেটা প্রথম লাইনে বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে কোন ট্রেন কাকে আঘাত করেছে, ধাক্কা মেরেছে সেটা না বলে। কারণ এটা কেন করেছিলাম, কারণ এখানে 3টে ট্রেন ধাক্কা মেরেছে তো একে অপরকে, এটা লিখতে গেলে না অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেন্টেন্সটা, সেই জন্য আমি ফার্স্ট সেন্টেন্সে শুধুমাত্র 3 ট্রেন কলিশন এটুকু লিখে দিয়েছি, কোন ট্রেনের নাম কি এসব কিছু লিখিনি আমি। ঠিক আছে, তোমরাও তাই করবে, কারণ প্রথম সেন্টেন্সে এতগুলো লিখতে গেলে ট্রেনের নামগুলো, 3টে ট্রেনের নাম অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য শুধু 3 ট্রেন কলিশন বা 3 ট্রেন কোলাইডেড উইথ ওয়ান অ্যানাদার এটা লিখতে পারো, 3টে ট্রেন একে অপরের সাথে ধাক্কা মেরেছে এরকম। এবার দেখো লিখছি দ্য ক্র্যাশ ইনভলভড, এই মানে দুর্ঘটনার মধ্যে জড়িত আছে কারা, দি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, দি শালিমার চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, তোমরা এত বড় নাম না লিখে শুধু করমণ্ডল এক্সপ্রেস লিখতে পারো, অ্যান্ড এ গুডস ট্রেন, এবং একটা মালবাহী গাড়ি। 3টে আছে, একটা হচ্ছে বেঙ্গালোর থেকে হাওড়া আসছিল, একটা শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস, একটা গুডস ট্রেন মানে মালবাহী গাড়ি ট্রেন। A preliminary investigation, তোমরা এই সমস্ত কথা লিখবে, preliminary investigation or the official investigation, সরকারি তদন্ত, by a team of railway officials, রেলের যে অফিসিয়ালস তাদের দ্বারা একটা টিম, সেই টিমে তারা যে ইনভেস্টিগেট করেছে, রিভিল তাতে প্রকাশিত হয়েছে দ্যাট সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যালটা দেওয়া ছিল, অ্যান্ড দেন টেকেন অফ ফর করমণ্ডল এক্সপ্রেস, এবং তারপর হঠাৎ করেই করমণ্ডল এক্সপ্রেসের জন্য সিগন্যালটা বন্ধ করে দেওয়া হয়, উইচ এন্টার দ্য লুপ লাইন, কিন্তু ততক্ষণে ট্রেনটা ওই পাশে দাঁড়িয়ে থাকা যে এক্সট্রা লাইন মানে পাশে 3 নম্বর লাইনে ঢুকে পড়ে, অ্যান্ড কোলাইডেড উইথ দি গুডস ট্রেন, এবং সেই লুপ লাইনে যে মালবাহী গাড়িটা দাঁড়িয়েছিল তার সাথে ধাক্কা মারে, মানে সিগন্যালটা ভুল করে ওই লুপ লাইনে দিয়ে দেওয়া হয়, এবং যখন ট্রেনটা ঢুকে গেছে তারপরে সিগন্যালটা বন্ধ করে দেওয়া হয়। যখন ট্রেনটা অলরেডি ঢুকে গেছে ওই 3rd নম্বর লাইনে, আর তার সেখানেই একটা মানে গুডস ট্রেন দাঁড়িয়েছিল, তখনই তার সাথে ধাক্কাটা লাগে। ইন দি ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টে বা সেই যে সংঘর্ষে কি হয়, 21 কোচেস ডিরেইলড, 21টা কোচ ডিরেইলড হয়ে যায়। দেখো যখন তুমি ডিরেইলডের রাইটিং লিখছো তখন কিন্তু প্রথমেই লিখে দিয়েছিলাম, দেখো ড্যাশ কোচেস অফ, মানে কতগুলো কোচের নাম্বার লিখতে হবে, ডিরেইলড হয়ে গেছিল। আর এখানে যেহেতু আমি এটা পরে লিখছি, মানে কোচ ডিরেইলড হয়ে যাওয়াটা এখানে কারণ নয়, এখানে কারণ ছিল অন্য, তাই জন্য লেখা হয়েছে যে পরে 21 কোচেস ডিরেইলড অ্যান্ড 3 of them jumped onto an adjacent track। ঠিক আছে, মানে 21টা বগি লাইনচ্যুত হয়ে যায়, এবং তার মধ্যে থেকে 3টে কোচ লাফিয়ে জাম্প করে পাশের একটা লাইনে গিয়ে পড়ে, মানে পাশের রেল লাইনে গিয়ে পড়ে, থ্রু হুইচ, কিন্তু সেই রেল লাইন দিয়ে দি যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ওয়াজ কামিং ফ্রম দি অপোজিট ডিরেকশন অ্যাট দি সেম টাইম। দুর্ভাগ্যবশত সেই লাইন দিয়ে তখন ওই সাউথ ইন্ডিয়া থেকে হাওড়াতে ট্রেনটা ঢুকছিল, করমণ্ডল এক্সপ্রেসটা ঢুকছিল, সরি হ্যাঁ করমণ্ডল এক্সপ্রেসটা ঢুকছিল, এই যে করমণ্ডল না, বেঙ্গালুরু হাওড়া ঢুকছিল, এবং যখন ঢুকছিল অপোজিট ডিরেকশন থেকে অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড র্যামড ইনটু, পুরো গিয়ে একদম মুখোমুখি ধাক্কা মেরে দেয় তাকে, সংঘর্ষ, ইনটু দি ডিরেইলড কোচেস, লাইনচ্যুত সেই কোচগুলোর সাথে গিয়ে সরাসরি ধাক্কাটা লাগিয়ে দেয়। তাহলে এখানে দেখো ঘটনাটা আমি একটু বর্ণনা করলাম কি থেকে কি হলো। যদি 3টে ট্রেন, তুমি সিম্পলি লিখতে পারবে না ডিরেইলড হয়ে গেলে একে অপরের মুখোমুখি সংঘর্ষ লাগলো, ধাক্কা মারলো, এটা কিন্তু এত সহজে হবে না, কারণ 3টে ট্রেন তো একই লাইন দিয়ে আসছে না, সুতরাং তাদেরকে সংঘর্ষ করাতে গেলে কিন্তু তোমাকে বেশ কিছু কথা খরচা করতে হবে। অর্থাৎ প্রথমে একটা ট্রেন লুপ লাইনে দাঁড়িয়েছিল মালবাহী ট্রেন, তাকে গিয়ে অন্য একটা ট্রেন ধাক্কা মেরে দিল, তখন সেই ট্রেনের 21টা কোচ লাইনচ্যুত হয়ে গেল, সেই 21টা কোচের মধ্যে 3টে কোচ পাশের রেল লাইনের ওপরে গিয়ে পড়লো, আর ঠিক তখনই সেখান দিয়ে অপোজিট ডিরেকশন থেকে একটা ট্রেন ঢুকছিল সাউথ ইন্ডিয়া, যশবন্তপুর হাওড়া, এবং সেই ট্রেনটা কিন্তু সঙ্গে সঙ্গে এসে আছড়ে মারে, এবং এই তখনই অ্যাক্সিডেন্টটা হয়। তাহলে প্রথমে
বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, তারপরে ঘটনাটা একটু বর্ণনা করলাম, কোন কোন ট্রেন কে কোথায় যাচ্ছিল, কিভাবে ঘটনাটা হলো। এরপরে অবশ্যই যখন এরকম অ্যাক্সিডেন্ট হবে, প্রথম কাজ হচ্ছে রিলিফ ওয়ার্ক, রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্যটা কিভাবে হচ্ছে সেটা বর্ণনা করা। তাহলে লিখছি 3 NDRF, 4 Odisha Disaster Rapid Action Force units, more than 115 ফায়ার রেস্কিউ টিমস, মানে আগুন লেগে গেছিলো তাই ফায়ার রেস্কিউ টিমস, মেনি ডক্টরস, অ্যাম্বুলেন্সেস অ্যান্ড পুলিশ পার্সোনেল, পুলিশের যারা কর্মকর্তা, পুলিশের যারা পুলিশ রয়েছে পার্সোনেল, তারা সবাই কি করছে, ওয়্যার মোবিলাইজড। দেখো এগুলো সমস্ত কিন্তু সাবজেক্ট হলো 3 NDRF, 4 ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিট, তারপরে ফায়ার রেস্কিউ টিমস, ডক্টরস, অ্যাম্বুলেন্সেস, পুলিশ পার্সোনেল, এদেরকে কী করা হলো, ওয়্যার মোবিলাইজড ফর দি রেস্কিউ অপারেশনস, এদেরকে ছড়িয়ে দেওয়া হলো, এদেরকে কাজে লাগানো হলো যাতে উদ্ধার কার্যটা সম্পন্ন করা যেতে পারে রেস্কিউ অপারেশনের জন্য। বডিজ অফ ডিসিজড প্যাসেঞ্জার্স ওয়্যার টেকেন টু আ লোকাল হাই স্কুল, যারা মারা গেছে, মৃত, ডিসিজড প্যাসেঞ্জার্স, মৃত প্যাসেঞ্জার, তাদের যে ডেড বডি সেগুলোকে নিয়ে যাওয়া হলো কাছের একটা হাই স্কুলে। লোকাল হসপিটালস আর ওভারওয়েলমড বাই দি ইনফ্লাক্স অফ ইনজিওর্ড পিপল, যেহেতু এত লোকজন আহত হয়েছে, 1200 মতো লোকজন আহত হয়েছে, তাই জন্য লোকাল যে হসপিটালস ওয়ার ওভারওয়েলমড, তারা সেখানে উপচে পড়ছে বাই দি ইনফ্লাক্স অফ ইনজিওর্ড পিপল, মানে আহত লোকজন এত বেশি সেখানে যাচ্ছে যে সেই হোটেল মানে হসপিটালের লোকজন কি করবে বুঝে উঠতে পারছে না, তারা হতভম্ব হয়ে গেছে। আউট অফ 278 হু ডায়েড ইন দি অ্যাক্সিডেন্ট, 278 জন যে মারা গেছে অ্যাক্সিডেন্টে, তাদের মধ্যে 101 বডিজ ওয়্যার রিপোর্টেড আনআইডেন্টিফাইড, তাদের মধ্যে 101 জনের এখনো পর্যন্ত কোনো শনাক্তকরণ করা যায়নি। যে 278 জন মারা গেছে তাদের মধ্যে 101 জনের কিন্তু এখনো কোনো মানে শনাক্তকরণ করা যায়নি, আনআইডেন্টিফাইড রয়ে গেছে। তাহলে উদ্ধার কার্যটা হলো, হসপিটালের ব্যাপারটা হলো। এরপরে তোমাকে অবশ্যই লিখতে হবে যে কে কত ক্ষতিপূরণ ঘোষণা করছে বা কি ব্যাপারটা চলছে, ক্ষতিপূরণ কি ঘটনা ঘটছে, ঠিক আছে, ক্ষতিপূরণ কে কি দিচ্ছে। অবশ্যই এত বড় যখন দুর্ঘটনা ঘটবে তখন আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছেন নরেন্দ্র মোদী, সবাই শুনছো, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আছেন, ইউনিয়ন রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, মানে অশ্বিনী বৈষ্ণবকে তো এখনও র্যান্ডামলি সবাই অ্যাবিউজ করেই যাচ্ছে, তারই রেল লাইনে এত এত নেগলিজেন্সের জন্য, মেনটেনেন্স হচ্ছে না সেই জন্য, এবং এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড ওড়িশার চিফ মিনিস্টার সেই সময় ছিলেন নবীন পটনায়ক। তাহলে দেখো আমরা কিন্তু বিশিষ্ট যে ব্যক্তি রয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রেলওয়ে মিনিস্টার, যেহেতু রেলের অ্যাক্সিডেন্ট, অশ্বিনী বৈষ্ণব ভিজিটেড দি স্পট, অবশ্যই জায়গাতে তারা প্রত্যক্ষ করতে গেছিলেন, দেখা করেছেন, টু টেক স্টক অফ দি সিচুয়েশন, টু টেক স্টক অফ দি সিচুয়েশন অফ দি অ্যাক্সিডেন্ট, ঘটনাটার পুরো মানে ডিটেলটা জানতে গেল যে কি সিচুয়েশন রয়েছে অ্যাক্সিডেন্টে, সেই জায়গাতে কি ক্ষতি হয়েছে, মানুষজনের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ব্যাপার, সিচুয়েশনটা কেমন। এখানে একটা এক্সট্রা কথা লেখা আছে, সেই অ্যাক্সিডেন্টটা দেখতে গেছিলো, যে অ্যাক্সিডেন্টটাকে ডাবড অ্যাজ ওয়ান অফ দি মোস্ট ট্র্যাজিক অ্যাক্সিডেন্টস ইন দিস কান্ট্রি। আমাদের দেশে যে কটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই ট্রেন দুর্ঘটনা বলে এটাকে আখ্যা দেওয়া হয়েছে। দি রেলওয়ে অ্যানাউন্সড আ কম্পেনসেশন, ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছে, অফ রুপিস 10 লাখ টু দি ফ্যামিলিস অফ দি ডিসিজ, যারা মৃত তাদের মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। রুপিস 2 লাখ টু দি সিভিয়ারলি ইনজিওর্ড, এবং যারা মানে খুব গভীরভাবে আহত হয়েছে তাদেরকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, সিভিয়ারলি ইনজিওর্ড, অ্যান্ড রুপিস 50,000 টু দোজ উইথ মাইনর ইঞ্জুরিস, যারা অল্প চোট পেয়েছে তাদেরকে 50,000 রুপিস দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। ঠিক আছে, এখানে আমি এক্সট্রা অনেকটা কথা লিখেছি, তোমাদের এত এক্সট্রা লেখার দরকার নেই। প্রথমে আমি 10 লাখ লিখেছিলাম, তারপর সেটাকে বোধহয় কমিয়ে দেওয়া হয়েছিল, বা মানে প্রধানমন্ত্রী 1 টাকা ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী 1 টাকা ঘোষণা করেছেন, এত কথা না লিখে তোমরা সিম্পলি, যেহেতু স্টেটের পরীক্ষা দিচ্ছ, তোমরা মুখ্যমন্ত্রী কত ঘোষণা করেছে সেটা তোমরা লিখে দেবে। ফার্দার অ্যান এক্স গ্রাশিয়া অফ 2 লাখ উড বি গিভেন টু দি ফ্যামিলিজ অফ দি ডিসিজ ফ্রম দি প্রধানমন্ত্রী NRF,
দেখো প্রধানমন্ত্রী যে ন্যাশনাল রিলিফ ফান্ড সেখান থেকে আরও 2 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে মৃতদের পরিবারকে। Chief Minister Mamata Banerjee, West Bengal Banerjee announced a compensation of rupees 5 lakh to the families of passengers from West Bengal who had been killed in the accident. এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু ক্ষতিপূরণ দাবি করেন যে 5 লাখ টাকা করে দেওয়া হবে মৃতদের পরিবারকে যারা এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবং তারপরে যখন একটা ট্রেন দুর্ঘটনা ঘটে তখন অনেকগুলো ট্রেন রুট অ্যাফেক্টেড হয় এবং অনেক সময় ধরে তোমার ট্রেন চলাচল বন্ধ থাকে, অনেক ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়, সেগুলো তোমরা লিখতে পারো। Meanwhile, এর মধ্যে a CBI investigation was roped in by the Ministry of Railways to look into the matter of suspected tampering with the electronic interlocking system and sabotage behind the accident. এবং সিবিআই তদন্ত করা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে দ্বারা, যে তারা খতিয়ে দেখবে যে এই যে সাসপেক্টেড ট্যাম্পারিং মানে সন্দেহ করা হচ্ছে এখানে কিন্তু যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমটা সেটাকে এখানে ট্যাম্পার করা হয়েছে, নিজেদের মতো করে কেউ চেষ্টা করেছে ঘুরিয়ে দিতে বা ইন্টারলকিং সিস্টেমটা যাতে ঠিকঠাক কাজ না করে সেরকম একটা ব্যাপার করেছে। অ্যান্ড স্যাবোটাজ বিহাইন্ড দি অ্যাক্সিডেন্ট, এবং এই ঘটনার পেছনে একটা স্যাবোটাজ রয়েছে, মানে বলতে পারো যে কোনো একটা সিস্টেমকে কেউ মানে তাকে লঙ্ঘন করে তার মানে চেঞ্জ করেছে সেখানে, ঠিক আছে, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে চেঞ্জ করেছে এবং সেটা করার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে বলে মনে হচ্ছে। তোমরা অবশ্যই এত বড় লিখবে না, তোমাদের পরীক্ষাতে যেটুকু ইনফরমেশন দেবে সেটুকুই তোমরা লিখবে ছোট্ট করে, এত বড় কখনোই কিন্তু তোমরা লিখতে যাবে না। তাহলে আমরা অ্যাক্সিডেন্ট রিপোর্টে কি লিখছি, প্রথমে কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, কোন ট্রেন কোথায় ধাক্কা মেরেছে, কোন জায়গায়, এসব লিখলাম। তারপরে আমাদেরকে লিখতে হবে যে ঘটনাটা কিভাবে ঘটলো, 2-3 লাইনে লিখতে হবে, কোন ট্রেন কাকে ধাক্কা মেরেছে, কোন ট্রেন কোথায় যাচ্ছিল সেটা একটু লিখতে হবে। তারপরে অবশ্যই আমরা শুরু করব আমাদের উদ্ধার কার্যের যে কথাটা, এনডিআরএফ বা সেই আমাদের যে রেস্কিউ টিম আছে, ফায়ার রেস্কিউ টিম আছে বা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেগুলো সমস্ত কিছু লিখতে হবে, এসডিআরএফ, পুলিশ অবশ্যই থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, ডক্টর থাকবে। তারপরে আমরা লিখব কতজনের ডেড বডি উদ্ধার হয়েছে, কতজনটা উদ্ধার হয়নি বলে মনে হচ্ছে, ঠিক আছে, এইগুলো সমস্ত লিখতে হবে। তারপর লিখতে হবে কে কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, কিভাবে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন কিছু ধরা পড়েছে কিনা, এই সব কিছু লিখতে হবে, ঠিক আছে। আমরা ট্রান্সলেশন করতে দিয়েছিলাম, হ্যাঁ স্যার। কোন ট্রান্সলেশন ছিল, প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ ছিল। হ্যাঁ স্যার, আমি লাস্টে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনটা দিয়েছিলেন তারপরেরটাই হবে মনে হয়, মানে নেটওয়ার্কের কারণে আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা, তোমাদের সিঙ্গেল সেন্টেন্স কি সব করানো হয়েছে? স্যার একটি পিডিএফ যেটা পিপিটিতে করিয়েছিলেন তার মধ্যে হয়তো কিছু বাকি ছিল। বাকি ছিল স্যার এমনটাই হচ্ছে যে সিম্পল সেন্টেন্স মানে খুব ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো যেগুলো ছিল না, কোশ্চেন মার্ক, ওগুলো কিছুগুলো বাকি ছিল, কোশ্চেন। ওকে ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বাকি ছিল, আচ্ছা ওকে। কোনটা বাকি ছিল কি কেউ বলতে পারবে? মানে আছে তো তোমাদের খাতায় লেখা বা কিছু? আমি যে পিডিএফ গুলো দিয়ে দিই বা লাইভ পিডিএফ দিয়ে দিই সেগুলো, ঠিক আছে। একটা ক্লাস আছে, একটা ক্লাস আমি দেখেছিলাম, তারপরের গুলো নেই ইন্টারোগেটিভে। আচ্ছা দেখো, এখানে সবকটা উত্তর করা আছে, ঠিক আছে। তোমরা এটা একবার বাড়িতে দেখে নেবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা একবার বাড়িতে দেখে নেবে, কারণ অনেকদিন আগে ক্লাসটা হয়েছিল তো, তো কোনগুলো নেই কোনগুলো ছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব। তুমি বলতে পারবে কোনগুলো ফাঁকা ছিল? আমি ইউজুয়ালি কি করি, প্রথম দিনটা করাই, যেগুলো যেগুলো সলভ করে দিলাম, বাদ বাকি কিছু মাঝে মাঝে ফাঁকা রাখি, যেটা পরের দিন সলভ করাই। তুমি কি বলতে পারবে বাই এনি চান্স যে কোনগুলো হয়েছিল না,
যেগুলো হয়নি তাহলে আমি সেগুলো আজকে করিয়ে দেব, বুঝিয়ে দেব। বাই এনি চান্স কি বলতে পারবে? না স্যার, সেটা ঠিক বলতে পারবেন না। আপনি তাহলে স্যার এই পিডিএফটা দিয়ে দেন, এটা করে নেব। হুম। আমার মনে হচ্ছে এগুলো হয়ে গেছিল স্যার, আপনি মানে বললেন সব হয়ে গেছে। এগুলো হয়ে গেছিল, ওকে ট্রান্সলেট ঠিক আছে। বলেছিলেন, ট্রান্সলেট সব কমপ্লিট। এই যে সেন্টেন্সগুলো বালকটি আস্তে আস্তে ঘুরে বেড়ায়, শত শত লোক সেখানে সমবেত হলো, এগুলো স্যার এগুলো হয়ে গেছে। এগুলো তো হয়ে গেছিলো, ইয়েস। এইগুলো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ওই ইয়েটা শুরু করি, বড় মাথা ধরেছে, এগুলো সব হয়ে গেছে অ্যাকচুয়ালি। এরপরে এগুলো হয়ে হ্যাঁ, গেছে। এরপরেই আমরা প্যারাগ্রাফ শুরু করেছিলাম, ঠিক আছে। প্যারাগ্রাফও আমাদের মোটামুটি অনেকগুলো হয়ে গেছে কিন্তু প্যারাগ্রাফে, দেখো প্যারাগ্রাফও কিন্তু আমাদের অনেকগুলো হয়ে গেছে। এইটা আজকে এইটা হবে, একদিন হরলাল এটা হয়ে গেল, গাড়িটি অবিশ্রাম গতিতে, এইগুলো হবে আজকে এই পিডিএফ হ্যাঁ স্যার, থেকে। আমি এটাই লিখেছিলাম হ্যাঁ, আজকে। গাড়ি অবিশ্রাম গতি অগ্রসর হইতে লাগলো, লিখেছো এটা? হ্যাঁ স্যার। ওকে, বলো প্রথম সেন্টেন্সটা কি লিখেছো? গাড়ি, তোমরা কি এটা বাড়িতে করেছো সবাই? না করলে একটু সময় দেব, সময় দিয়ে বলবো, তাহলে এটা সলভ করে তাহলে তারপর আমরা আলোচনা করি। অন্যরা কি সবাই বাড়িতে এটা চেষ্টা করেছিলে না করনি কিছু? স্যার এটাই শুধু করেছি, এটাই শুধু করা করেছো, হয়নি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলো কি করেছো প্রথম সেন্টেন্সটা। গাড়িটি অবিশ্রাম অগ্রসর হইতে লাগিল। Sir, the car began to move steadily. দ্য কার, The car আচ্ছা, is continuously going forward. অগ্রসর হইতে লাগিল, ওকে দাঁড়াও দাঁড়াও, বলছো দ্য কার ইজ কন্টিনিউয়াসলি, অবিশ্রাম গতিতে হইতে লাগিল, was going forward, going forward বা was is তো নয়, was হবে, সরি, was moving। যদি was going forward বা was moving forward করতে পারি, ঠিক আছে, মুভিং করতে পারি, was moving forward। অবিশ্রাম, অবিশ্রাম কি লিখেছো? কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি, কিংবা আর একটা লিখতে পারি সিজলেসলি। সিজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সিজ মানে বন্ধ করা, সিজ ফায়ার, গুলি চালানো বন্ধ করো, সিজ ফায়ার, তাহলে সিজ, সিইএএসি LESSLY, সিজলেসলি, অবিশ্রান্ত গতিতে, যেটা বন্ধ হয় না, সিজলেসলি, অবিশ্রাম গতিতে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাঙা মাঠের এক এক জায়গায় শুষ্ক নদীর বালুকারেখা দেখা যায়। শুষ্ক নদীর বালুকারেখা দেখা যায় মাঠের এক একটা ভাঙা, মানে এক একটা জায়গা, ভাঙা মাঠের এক একটা জায়গায় শুষ্ক নদীর বালুকারেখা। Sir, one place of the broken field, the sanding of the dry river can be seen. হ্যাঁ, তাহলে আমরা যদি এভাবে করি যে শুষ্ক নদীর বালুকারেখা দেখা যায় ভাঙা মাঠের এক এক জায়গায়, তাহলে আরো বেটার হবে। কি করেছো বলো এটা? অন্যজন বলো। দেখো, শুষ্ক নদীর বালুকারেখা, বালুকারেখা মানে কি? বালির যে লাইনটা, তাই তো, বালুকারেখা মানে বালির যে ইয়েটা, মানে নদীর যে বেড যাকে বলে, নদীর বেড, তাহলে বালুকা বেড মানে স্যান্ডি বেডস,
অফ শুষ্ক নদী ড্রায়েড আপ শুকিয়ে গেছে, ড্রায়েড আপ নদী স্ট্রিমস, ড্রায়েড আপ স্ট্রিমস দেখা যায়, ক্যান বি সিন, ক্যান বি সিন, ক্যান বি সিন না কুড বি সিন, বা ওয়্যার লিখে দিলাম, পাস্ট টেন্স লিখে ওয়্যার সিন দেখা যায়, ওয়্যার সিন দেখা যায়, আমি পাস্ট টেন্সে লিখে দিলাম প্যাসিভে। কোথায় দেখা যায়? ভাঙা মাঠের এক এক জায়গায়, ভাঙা মাঠের এক এক জায়গায়। হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার এখানে ওখানে, হেয়ার অ্যান্ড দেয়ার, ওয়্যার সিন হেয়ার অ্যান্ড দেয়ার অফ দি ভাঙা মাঠ, অফ দি ব্রোকেন ফিল্ড, ব্রোকেন ফিল্ডস। তাহলে স্যান্ডি বেডস অফ ড্রাইড আপ স্ট্রিমস ওয়্যার সিন হেয়ার অ্যান্ড দেয়ার এখানে ওখানে অফ দি ব্রোকেন ফিল্ডস ভাঙা মাঠের। সেই নদীর পথে বড় বড় কালো পাথর পৃথিবীর কঙ্কালের মতো বাহির হইয়া পড়িয়াছে। সেই নদীর পথে বড় বড় কালো পাথর, তাহলে বড় বড় কালো পাথর যেগুলো দেখতে পৃথিবীর কঙ্কালের মতো বেরিয়ে আছে সেই নদীর পথে। The black stones towards the way of the river is looking like skeleton of hearts. আচ্ছা, বড় বড় কালো পাথর, বড় বড় কালো পাথর, তাহলে বলতে পারি বিগ ব্ল্যাক বোল্ডার্স, বিগ ব্ল্যাক বোল্ডার্স, ঠিক আছে? যে মাঠের মাঝখানে যে বড় বড় পাথর তাকে বোল্ডার বলতে পারো। তাহলে বিগ ব্ল্যাক বোল্ডার্স এগুলো কি করছে? সেই নদীর পথে এগুলো বেরিয়ে আছে, সেই নদীর পথে এগুলো কি হচ্ছে? বেরিয়ে আছে। তাহলে বিগ ব্ল্যাক বোল্ডার্স ওয়্যার ভিজিবল, তুমি দেখতে পেলে, ওয়্যার ভিজিবল। তারপরে কি আছে? আচ্ছা, আর একটা জিনিস বাদ চলে গেল, এখানে বলেছে না কঙ্কালের মতো, তাহলে বিগ ব্ল্যাক বোল্ডার, এখানে কঙ্কালের মতোটা একবার লিখে দিই উদাহরণ মানে তুলনাটা। তাহলে বলবো বিগ ব্ল্যাক বোল্ডার্স লাইক স্কেলিটন, না না বাইরে বেরিয়ে আছে পৃথিবীর কঙ্কালের মতো, ভুল হচ্ছে, পৃথিবীর কঙ্কালের মতো বাইরে বেরিয়ে আছে। তাহলে বিগ ব্ল্যাক বোল্ডার্স were seen বা were visible, বাইরে বেরিয়ে আছে সেই নদীর পথে, নদীর পথে, নদীর পথে মানে ইন দি কোর্স অফ দি স্ট্রিম, ইন দি কোর্স অফ দি স্ট্রিম অ্যান্ড, আচ্ছা পৃথিবীর কঙ্কালের মতো, এইবার লিখবো পৃথিবীর কঙ্কালের মতো। The black boulders were seen বা visible in the course of the stream like, কিসের মতো বলেছে? পৃথিবীর কঙ্কালের মতো, like the skeletons, like the skeletons of the earth। বুঝতে পারলে? বিগ ব্ল্যাক boulders were seen বা visible in the course of stream like the skeletons of the earth, পৃথিবীর কঙ্কালের মতো বেরিয়ে আছে। মাঝে এক একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাইতেছে, বাপরে মুন্ডুর মতো পাহাড় দেখা যাচ্ছে। বলো কি লিখেছো? এটা পারিনি ঠিক করে। আচ্ছা, A mountain like a mountain is seen in between. আ মাউন্টেন, তারপর লাইক এ
মুন্ডটাই বুঝতে পারছি না, এটা মুন্ডু, মুন্ডু, মানুষের মুন্ডু, হিউম্যান হেড। তাহলে হিউম্যান হেড ইজ সিন ইন বিটুইন। হ্যাঁ, এবার তুমি একটা পাহাড় তো দেখতে পাচ্ছ না, মানে বলছে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মানে কি অনেকগুলো পাহাড় নিচে দেখা যাচ্ছে, তাহলে প্লুরাল লিখতে হবে। তাহলে আহ, একটা একটা মুন্ডের মতো পাহাড় দেখা যাইতেছে, পাহাড় দেখা যাচ্ছে। এখন দেখো পাহাড় দেখা যাচ্ছে মানে কি বলো তো, আসলে এগুলো সেই টিলা টাইপের, মানে তুমি যদি মাউন্টেন বলো বা হিল বলো তাহলে না ওটা বড় হয়ে যাবে, অত বড় কিছু না। টিলাগুলোকে পাহাড় মানুষের মাথার মতো দেখা যাচ্ছে টিলাগুলো, সেক্ষেত্রে আমরা হিলক্স বলতে পারি। হিলক্স মানে হচ্ছে ছোটো ছোটো টিলা, মানে হিলের ছোট ভাই, মানে হিলক্স। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো যে এ ফিউ হিলক্স, আ ফিউ হিলক্স, কিছু কিছু হিলক্স, আ ফিউ হিলক্স রোজ, মানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আ ফিউ হিলক্স রোজ হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে মাঝে মধ্যে, হেয়ার অ্যান্ড দেয়ার মাঝে মধ্যে, লাইক হিউম্যান হেডস। বুঝতে পারলে? আ ফিউ হিলক্স রোজ হেয়ার অ্যান্ড দেয়ার লাইক হিউম্যান হেডস। ওকে, তারপর দূরের পাহাড়গুলি ঘন নীল। দূরের পাহাড়গুলি ঘন নীল, দূরের পাহাড়। Hillock- হ্যাঁ, Hillocks of the distant area seemed deep blue. আচ্ছা দেখো এখানে আচ্ছা আগের লাইনে হিলক্স বললাম না, মনের মতো পাহাড় দেখা যাইতেছে। দেখো একটা কথা বলি, পাহাড়টাকে মুন্ডুর মতো লাগছে, তো তো ছোট লাগছে না, মুন্ডু তো মানুষের মাথার কত বড় হবে, ছোট ছোট লাগছে, সেই জন্য আমি হিলক্স কথাটা ব্যবহার করলাম। এখানে বলছে দূরের পাহাড়গুলি, এখানে কিন্তু পাহাড়গুলি বলতে হিলক্স বললে কিন্তু বাজে শুনতে লাগবে, এখানে আমাকে হিলস বলতে হবে। ঠিক আছে, এখানে আমাকে হিলস বলতে হবে। তাহলে হিলস ইন দি ডিস্টেন্স, ইন দি ডিস্টেন্স, বা তুমি বলতে পারো দি ডিস্ট্যান্ট হিলস, দি ডিস্ট্যান্ট হিলস, মানে ডিস্ট্যান্ট অ্যাডজেক্টিভ হলো, হিলসটা নাউন হলো, এটা বলতে পারো। কিংবা দ্য হিলস ইন দি ডিস্টেন্স, দূরের যে পাহাড়গুলো। তারপরে কি বলছে, ঘন নীল, মানে পাহাড়গুলি ছিল ঘন নীল, তাহলে ওয়্যার ডিপ ব্লু, ডিপ ব্লু। তারপরে কি বলছে, যেন আকাশের নীল মেঘ খেলা করতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে। বাহ, কি সুন্দর বর্ণনা, যেন আকাশের নীল মেঘ খেলা করতে এসে পৃথিবীতে ধরা পড়ে গেছে। যেন, যেন কি লিখিয়েছিলাম, যেন, As if অ্যাজ ইফ। এবার বলো, বলছে আকাশের নীল মেঘগুলো খেলা করতে এসে ধরা পড়ে গেছে। তাহলে the blue clouds of the sky was caught while playing. the blue clouds of the sky ধরা পড়ে গেছে, তাহলে প্যাসিভে হবে had been caught, had been caught up, had been caught up, ধরা পড়ে গেছে। কখন? যখন খেলা করতে এসেছে, তাহলে when the blue clouds of the sky had been caught up। আচ্ছা whenটা ঠিক যাচ্ছে না, যেন নীলমেঘ খেলা করতে এসে পৃথিবী ধরা পড়ে গেছে। were caught up as, যেহেতু, as they had, মানে মেঘগুলো, they had come, তারা এসেছিল, they had come down, তারা মাটিতে এসেছিল, come down to the earth, পৃথিবীতে নেমেছিল, come down to the earth to play, খেলতে এসেছিল, to play। বুঝতে পারলে?
আকাশে উড়িবার জন্য যেন পাখা তুলিয়াছে। আকাশে যেন পাখা তুলিয়াছে মানে কি, দেখে মনে হয়। ইট সিমড দ্যাট, দেখে মনে হয় যেন দে হ্যাড স্প্রেড আউট, পাখা মেলেছে, দেয়ার উইংস, তাই তো, পাখা উইংস, টু ফ্লাই, পাখা তুলিয়াছে আকাশে উড়বার জন্য, তাহলে টু ফ্লাই ইন দ্য স্কাই। It seemed that they had spread out their wings to fly in the sky. বুঝতে পারলে? তারপরে কি বলছে? কিন্তু বাঁধা আছে বলিয়া উড়িতে পারিতেছে না। কিন্তু উড়তে পারছে না কারণ তারা বাধা আছে। এটা তো সোজা আছে। কিন্তু বাট তারা উড়তে পারছে না, but could not fly because there is a barrier. না, ব্যারিয়ার মানে তো না না, ব্যারিয়ার কেন হবে? বাঁধন আছে বলছো, সেই জন্য বাঁধা আছে। বাঁধা আছে মানে কি, টাই আপ করা আছে, টাইড আছে, বিকজ দে ওয়্যার টাইড টু দ্য আর্থ, পৃথিবীর সাথে বাঁধা আছে। ইট সিম দ্যাট দে হ্যাড স্প্রেড আউট দ্য উইংস টু ফ্লাই ইন দি স্কাই, যেন আকাশ উড়বার জন্য পাখা মেলেছে, কিন্তু কুড নট ফ্লাই, তারা উঠতে পারলো না, কারণ দে ওয়্যার টাইড টু দি আর্থ, যেন মনে হয় পৃথিবীর সাথে কেউ বেঁধে দিয়েছে। আকাশ হইতে তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে। আকাশ হইতে তাহার স্বজাতীয় মেঘেরা আসিয়া তাহার সঙ্গে কোলাকুলি করিয়া যাইতেছে। and so তাদের স্বজাতীয়রা, দেয়ার ফেলো ক্লাউডস, সো দেয়ার ফেলো ক্লাউডস, তাদের স্বজাতীয় মেঘেরা, তারা কি করছে? স্বজাতীয় মেঘেরা আকাশ হইতে আসিয়া, মানে নিচে নেমে আসছে, তাই তো, নিচে নেমে আসছে, তাহলে ওয়্যার কামিং ডাউন ফ্রম দ্য স্কাই টু এমব্রেস দেম, জড়িয়ে ধরতে। সো দেয়ার ফেলো ক্লাউডস ওয়ার কামিং ডাউন ফ্রম দ্য স্কাই টু এমব্রেস দেম, তাদেরকে কোলাকুলি করার জন্য, টু এমব্রেস দেম, জড়িয়ে ধরার জন্য আসছে। বুঝতে পারলে? নেক্সট যে ট্রান্সলেশন ছিল সেটা করেছো? রতন আর কোনো কথা জিজ্ঞাসা করলো না? অন্য কেউ করেছো? দুজন তো বললে করনি। কেউ করেছো? করণ এর আগেরটাই করেছিলাম, যেটার মধ্যে আমার অনেক ভুল ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি, কিন্তু এটা করিনি। ওকে, ঠিক আছে, চলো ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে এই ট্রান্সলেশনটা সলভ করো। পরবর্তী ক্লাসে এই ট্রান্সলেশনটা সলভ করো, করে আমরা ক্লাসটা করাবো। ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।